তাহলে কি মবদার এলাব এবার সে ফাইনালি পেলেও তার সাথে ভলকানস্কির সাথে খেলার সুযোগ। এদিকে কিন্তু জিন সিলভা তো দিক দিয়ে বলে যাচ্ছে যে না, এবার সে ডাইরেক্টলি খেলতে চলেছে আলেকজান্ডার ভলকানস্কির সাথে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, সবকিছু ফাইট সেটেল হয়ে গেছে। আর আপডেট আছে ইসলাম মাখাচেভ এবং মবদার এলাব দুজনের একসঙ্গে ট্রেনিং ক্যাম্পে নিয়ে। তো হ্যালো গাইস, ইউএফসিতে এইসবে একটা নতুন ইভেন্ট যে হলো, যার মধ্যে মবদার এলভ ভার্সেস লিওন মুরফির ফাইটটা হয়েছিল। অনেকে বলছে সেটা রবরি হয়েছে, অনেকে বলছে যে না, ওরা অ্যাকচুয়াল এরকম ফাইট ঠিক আছে। তবে আমার যেটা মনে হলো যে হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে এলভ যে গেম প্ল্যানটা নিয়েছিল সেটা গুড গেম প্ল্যান ছিল না, কারণ আপনারা যদি ফাইটটা দেখে দেন বুঝতে পারবেন। তবে ওটা আলাদা ব্যাপার। কিন্তু আসল মেন টপিক হচ্ছে তাহলে কি মবদার এলভ এবার সে ফাইনালি পেলেও সাথে ভলকানস্কির সাথে খেলার সুযোগ। এদিকে কিন্তু জিন সিলভা তো দিক দিয়ে বলে যাচ্ছে যে না, এবার সে ডাইরেক্টলি খেলতে চলেছে আলেকজান্ডার ভলকানস্কির সাথে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, সবকিছু ফাইট সেটেল হয়ে গেছে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে কে খেলবে ভলকানস্কির সাথে, এলভ নাকি সিলভা? সব কিছুই বলবো, এই ভিডিওটা দেখতে থাকুন, আমি বলছি এর ব্যাপারে। তার উপর একটা বড় নিউজ চলে আসছে, সেটা হচ্ছে জন জোন্সকে নিয়ে। জন জোন্সের এবার অনেকে বলা শুরু করেছে জন জোন্স এই কন্ট্রোভার্সিটা ড্যানা হোয়াইটের সাথে শুরু করেছে, এবং এই কন্ট্রোভার্সিটা মেবি ইউএফসি হোয়াইট কার্ডকে গিয়ে হিন্ট করছে। কী হবে ব্যাপারটা জানান না, বলছি তো। তারপর শুধুমাত্র এই নয়, এছাড়াও আরেকটা বড় নিউজ, সেটা হচ্ছে ইউএফসির মিডলওয়েট ডিভিশনের সেকেন্ড গ্রেটেস্ট মিডলওয়েট ফাইটার অফ অল টাইমের ফাইটার বলা হয় ইসরায়েল আন্ডেসানিয়াকে, যার পপুলারিটি অলমোস্ট কর্নার ম্যাকগ্রেগরের পরই আছে, যে প্রচুর পেপার ভিউ সেল করেছে। সেরকম বড় মাপের এন্টারটেনিং খেলোয়াড় হচ্ছে ইসরায়েল আন্ডেসানিয়া, যার হিস্ট্রি দেশে প্রচুর বড় নকআউট। তার ব্যাপারে একটা ছোট্ট আপডেট আছে। আর আপডেট আছে ইসলাম মাখাচেভ এবং মবদার এলভ দুজনের একসঙ্গে ট্রেনিং ক্যাম্পকে নিয়ে। সমস্ত কিছু ব্যাপারে আলোচনা করবো, ভিডিওটা পুরো দেখুন, জানতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন। আমি ইউএসসিতে বাংলা ভিডিও এরকমভাবেই বানাতে থাকি। চলুন শুরু করা যাক। ফার্স্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে আলেকজান্ডার ভলকানস্কি এর আগেও মবদার এলভকে নিয়ে অনেকবার কথা বলেছিল। যেহেতু লেটেস্ট ফাইট এলভ লিওন মুরফি আনডিফিটেড স্টিককে ভেঙে নিজের আনডিফিটেড স্টিকটাকে বজায় রেখেছে এবং 20-0 মতো একটা বড় হিউজ আনডিফিটেড স্টিক ক্রিয়েট করেছে, তাই সবার মনে হতেই পারে এবার সে আলেকজান্ডার ভলকানস্কির সাথেই ফাইট করবে টাইটেলের জন্য। এবং আমিও আমার আগের ভিডিওটাতে এইটাই বলেছিলাম। কিন্তু এদিক দিয়ে একটা বড় নিউজ আসছে, সেটা হচ্ছে জিন সিলভাকে নিয়ে। জিন সিলভা সে এখন বলে যাচ্ছে যে সে ব্রেন্ডন অ্যালেন একটা টপ কন্টেন্ডার, সে তাকে ফাইটে হারিয়েছে। এবং শুধুমাত্র তাই না, সে যেহেতু জিন সিলভা একটা এন্টারটেনিং ফাইটার, তাই জন্য ইউএফসি তাকে তো পুশ করবেই, কারণ এটা প্যারামাউন্ট টাইমে ইউএফসি সাধারণভাবে বেশি এন্টারটেন ফাইটারদেরকে পুশ করে, এবং যাদের পপুলারিটি বেশি তাদেরকেও। আর জিন সিলভা তাদের মধ্যেই একজন। তাই জন্য সে বলছে যে সে আলেকজান্ডার ভলকানস্কির সাথে ফাইট করবে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, ফাইট সেটেল হয়ে গেছে। তাহলে এদিকে মবদার এলভটা দেখি এত সুন্দর স্টিক করেও কি খেলার সুযোগ পাবে না শেষ অবধি? না বন্ধু, সেটা হবে না। আমি বলে রাখি, আলেকজান্ডার ভলকানস্কি হচ্ছে রানিং চ্যাম্পিয়ন, এবং এমন একটা চ্যাম্পিয়ন যে এই একটা বছরে বারবার তার বেল্টটাকে ডিফেন্ড করে থাকে। তাই জন্য যেহেতু সে 4 মাস আগে ফাইট করেছে ভলকানস্কি, আর এদিকে এলভ মাত্র এই রবিবারই ফাইট করলো, তাই আমার মনে হয় ভলকানস্কি ফার্স্ট ফাইট খেলবে জিন সিলভার সাথে, এবং যে জিতবে সে খেলবে এলভের সাথে। এভাবে দুটো খেলোয়াড়ই টাইটেল শট পাবে, কিন্তু পরপর আলাদাভাবে। চলুন এরকমভাবে। এবং তারপরও আসছি ইসলাম মাখাচেভের এখানে কি কথা। ইসলাম মাখাচেভ এবং মবদার এলভের মধ্যে কথা হয়েছে। তারা বললেছে যে ভলকানস্কি হচ্ছে একটা, ওকে গ্রেড বলা হয় ফেদারওয়েটে, জানি অনেকে বলবেন জোসে আল্ডো, কিন্তু আমার মনে হয় জোসে আল্ডোর পর ভলকানস্কি হচ্ছে তার পরবর্তী ফাইটার। তো ভলকানস্কিকে হারানো অত তো সোজা নয়, কিন্তু ভলকানস্কিকে হারাতে গেলে তো সেই রকম লেভেলে এমন কারোর সাথে ট্রেনিং করতে হবে। তাহলে আমি বলে রাখি, ইসলাম মাখাচেভ সে এমন একটা ফাইটার যে ভলকানস্কিকে তার প্রাইম টাইমে দুইবার হারিয়েছিল, এবং সে একটা রেসলার, এবং মবদার এলভও রেসলার, দুজনেই রাশিয়ান। তাই এলভ সিদ্ধান্ত নিয়েছে যে সে ভলকানস্কির সাথে ফাইট করার সময় সে ইসলাম মাখাচেভের ট্রেনিং ক্যাম্পে গিয়ে ট্রেন করবে একসাথে, এবং সেখানে তারা গেম প্ল্যান বানাবে ভলকানস্কির বিরুদ্ধে। চলুন এবার যাওয়া যাবে হচ্ছে নেক্সট টপিক হচ্ছে জন জোন্সকে নিয়ে। জন জোন্স এবং ড্যানা হোয়াইটের যে কন্ট্রোভার্সিটা চলছিল, সেটার উপর আমি একটা বড় ভিডিও বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তো যান, গিয়ে চ্যানেলে একবার দেখে নিতে পারেন। তো এখানে জন জোন্স পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছে যে তাকে ইউএফসি $15 মিলিয়ন দিচ্ছিল, যেটা জন জোন্স বলে যে কর্নার বেনের মতো এমন একটা বক্সার যাকে 100 জনের মধ্যে 20 জনও চেনে না, বা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ফাইটার না, সে $15 মিলিয়ন একটা ফাইটে পাবে। এবং ইউএফসির গ্রেটেস্ট, শুধুমাত্র ইউএফসি না, এমএমএ স্পোর্টসের গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় জন জোন্সকে। সেই জন জোন্স সে একটা ফুল কন্ট্রাক্টে মিনিমাম 5টা 4টে তো ফাইট থাকেই, অত বড় একটা ফাইট খেলবে মাত্র $15 মিলিয়ন।
এবং তাই জন্যই সে এই ফাইটটাকে না করে দেয়। এবং যখন শুধুমাত্র তা হয় না, সে এটাকে সাথে নেগোসিয়েট করতে যায় কোম্পানির সাথে। ইউএফসির ম্যানেজমেন্ট টিমের সাথে জন জোন্সের ম্যানেজার নেগোসিয়েট করার চেষ্টা করে। ইউএফসি তাকে জানিয়ে দেয় যে সে $1 এর বেশি দেবে না। তাই জন্য তাদের মধ্যে হয়ে যায় কথা কাটাকাটি এবং সেই থেকেই এই ফাইটটা আর হতে পারে না। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মতে মনে হয় যে জন জোন্স অবশ্যই গ্রেটেস্ট অফ অল টাইম, এবং সে ইউএফসিকে বিল্ড করেছে। আপনারা ভাবুন, ইউএফসিকে সে বিল্ড করেছে, ইউএফসি তার উপর মার্কেটিং করেই আসছে, ইউএফসির জায়গায় আসতে পেরেছে। সে যদি জন জোন্সের মতো খেলোয়াড়কেই $15 মিলিয়ন না দেয়, তাহলে কি এরকম কর্নার বেনের মতো ফাইটাররা কত মিলিয়ন পাওয়ার যোগ্য? আপনারা কমেন্টে জানান তো। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয়। এবার চলুন শেষ এবং লাস্ট টপিক, তৃতীয় এবং লাস্ট টপিকটাতে যাওয়া যাক। এটা হচ্ছে ইসরায়েল আন্ডেসানিয়াকে নিয়ে। ইসরায়েল আন্ডেসানিয়াকে আমি সেকেন্ড মিডলওয়েট ডিভিশন ফাইটার অফ অল টাইম বলছি, কারণ সে এমন একটা ফাইটার যে দুবার ইউএফসি মিডলওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। শুধুমাত্র তাই না, সে 5 থেকে 6বার তাই টাইটেলটাকে সাকসেসফুলি ডিফেন্ড করেছে। সে বড় বড় ফাইটারদেরকে হারিয়েছে। তার যদি আপনি তার স্ট্যাটস থেকে দেখতে পাবেন, অ্যালেক্স পারেরা, তারপর গ্রেটেস্ট মিডলওয়েট ফাইটার অফ অল টাইম বা গ্রেটেস্ট এমএমএ ফাইটার অফ অল টাইমও বলা হয়, অ্যান্ডারসন সিলভা তাকে, রবার্ট বিটেকারকে, তারপর ইয়োল রোমিরোকে, পলো কস্টা, এছাড়া মার্ভিন ভেট্রি, এবং এছাড়াও রয়েছে ক্যালভিন গ্যাসপ্লাম। এরকম বড় বড় ফাইটারদেরকে সে হারিয়েছে। তো এত বড় ফাইটার যখন সে এখন ইদানিংকালে 3টি পরপর লস নিয়ে নিয়েছে, এবং সেই ফাইটাররাও নর্মাল নয়। তারা হচ্ছে, একজন হচ্ছে ডিকাস ডুপ্লেসিস, যে এখন চ্যাম্পিয়ন, তারপর হচ্ছে শন স্ট্রিকল্যান্ড এবং নাসিরউদ্দিন ইমাম। শন স্ট্রিকল্যান্ডও চ্যাম্পিয়ন এবং নাসিরউদ্দিন ইমাম এখন নম্বর 1 কন্টেন্ডার। তো আমার মনে হয় যে এই থেকে বোঝা যায় যে ইসরায়েল আন্ডেসানিয়া প্রাইম টাইম যদি ভাবো যে চলে গেছে, তো আমার মনে হয় তা না। সেই যে লসগুলো নিয়েছে সেই ছোটো ছোটো খেলোয়াড়দের বিরুদ্ধে নেয়নি। কিন্তু এবারে যার তার সাথে খেলা হচ্ছে, সেও ছোটো খেলোয়াড় না, সে হচ্ছে জো পাইফার, যে লিটারেলি একটা হাংরি টপ কন্টেন্ডার এবং নকআউট আর্টিস্ট হিসেবে তাকে বলা হচ্ছে। এবং ইউএফসিও একে ভালো রকমেরই প্রমোট করছে। তবে দেখা যাক ইসরায়েল আন্ডেসানি এই ফাইটটা জিততে পারে কিনা। আমার মতে মনে হয় ইসরায়েল ফাউন্ডেশনে এই ফাইটটা জিতবে এবং সে এগেন টাইটেল কন্টেন্ডারশিপের মধ্যে সে এসে যাবে। কিন্তু যদি সে হেরে যায়, তাহলে মেবি সে তার রিটায়ারমেন্টের প্ল্যানের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং তখন আমাদের ইসরায়েল আন্ডারসানের কাছে এরকমভাবেই ভুলে যেতে হবে। তবে দেখা যাক, যারা 2015-16 থেকে দেখে আসছে ইউএফসি, তারা জানে ইসরায়েল আন্ডেসানিয়া কোন মাপের খেলোয়াড় ছিল, লিটারেলি কোন মাপের। তার স্ট্রাইকিং, তার ফ্লো, তার স্টাইল, তার ওয়ার্কআউট, তার ম্যাচ জেতার পর সেলিব্রেশন, মানে আমি তো মনে করি যে ইউএফসিতে কর্নার ম্যাকগ্রেগরের পর ওরকম এন্টারটেনিং ফাইটার জন্মায়নি এখনো পর্যন্ত, লিটারেলি জন্মায়নি। দেখা যাবে কোনো কী হয়। চলুন এই এতটাই। এবার যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।